যে এই যে গোট বা এই যে ছাগলের ট্যুরটা করা হয়েছে, এত বড় একটা দম্ভ, এত বড় একটা অশ্লীল ছাগলামি ভারতবর্ষের স্পোর্টিং ইভেন্টের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। বাঙালির এই দুর্ভাগ্যের ছায়াটা আমাদের কপাল থেকে তো যাচ্ছে না। এই ফুটবল খেলাটার মোটামুটি গত 2-4 বছর ধরে যা দেখছি, যে এই ফুটবল খেলাটা এখন তার প্রায় মুখাগ্নি আমরা করে দিয়েছি। কলকাতার গোটা তথাকথিত দুটো বড় ক্লাব এক সময় থার্ড ক্লাস ফুটবল খেলতো, এখন ফোর্থ ক্লাস ফুটবল খেলে। তাদের ফুটবলগুলো কখনো নাইজেরিয়ান, কখনো ফোর্থ ক্লাস কিছু ইউরোপিয়ান লোকেদের নিয়ে আসে, এবং ওদের নিয়ে যেরকম ওই মেলায় গরু বাছুর বিক্রি হয়, ওই গরু বাছুর বিক্রি হওয়ার মতো সমস্ত ব্রোকারেজের ধান্দাবাজি হয়। আমাদের শহরের মুখটাকে আজকে ক্ষত বিক্ষত করলাম, আজকে বাঙালির অন্তরাত্মাকে আমরা বেত্রাঘাত করলাম। ওভারঅল এই যে ইভেন্ট ম্যানেজার যে ছেলেটিকে এখন বোধহয় জেলের গানি টানছে, তাকে লকআপে পুড়ে দিয়েছে, এর পিছনেও আবার বড় বড় প্লেয়াররা আছে। তো এই রকম একটা খোলা বাজারের থার্ড ক্লাস একটা অশ্লীল সাট্টাবাজি, ফুটবলটা এখানে একটা এক্সকিউজ যে আপনারা এই রকম ইভেন্ট না করে গভর্নমেন্টের থেকে, পুলিশের থেকে পারমিশন নিয়ে আপনারা ওপেনলি সাট্টাবাজি করুন। কেউ বলছে মেসিকে পুরো পয়সা দেয়নি, সে বলেছে 1 ঘন্টা না থেকে 30 মিনিট থাকবো। সেই 30 মিনিটের মধ্যে হায়াটের মধ্যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এরা সেরা ঢুকে তার 1 ঘন্টা, তার ওখানে 15-20 মিনিট সময় নিয়ে নিয়েছে। এখানে এসে দেখেছে মাঠ খালি, কি সব দেখেছে। এই যে ইভেন্টটা এলো, একটা লোককে নিয়ে মাঠে ঢুকলে কি করবে? সে হাত নাড়বে, সে ঘুরে বেড়াবে, সে দুটো বলে লাথি মারবে, কার সঙ্গে দেখবে? সেই রকম নিশ্চয়ই চিন্তা ভাবনা ছিল। সে 1980-তে 12টা ফুটবল প্ল্যানকে ইডেন গার্ডেনে চেপটে মেরে ফেলা হলো, তারপর আদিক্ষেতা করে বললো ওটা নাকি ফুটবল লাভার্স ডে। 12টা লোক মরে যাওয়া যদি ফুটবল লাভার্স ডে হয়, ভগবান তাদের বুদ্ধি শুদ্ধিকে আশীর্বাদ করুন। যে রাজ্যের একটা অ্যাভারেজ লোকের আয় 20,000 টাকা নিয়ে নয়, তাহলে সেই রাজ্য সরকার তার ভেন্যুতে কিভাবে অনুমোদন দিল একটা 20,000 টিকিট পাবলিশ করে? আমার মনে হয় না কেউ 2 টাকাও কোনো টিকিটে ফেরত পাবে বলে। কারণ এই যে ঘটনাটা, এটা সে কোথার থেকে ঘুটি বাটি বেচে লোন নিয়ে 12,000 টাকার টিকিট কেটেছে, তার সে 12 টাকাও ফেরত পাবে কিনা সন্দেহ আছে। নট পসিবল। ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে, আর সেই ফুটবলের মক্কা কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। কিন্তু কলকাতায় আসার পর যে পরিস্থিতি তৈরি হলো, মাত্র 17 মিনিটের মাথায় ফুটবলের রাজপুত্রকে মাঠ ছেড়ে চলে যেতে হলো নিরাপত্তাহীনতার অভাবে। তারপর হলো চরম বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে গেল যে শেষ পর্যন্ত প্রশাসনিক ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করলো, এবং সেখানে উত্তেজিত জনতার যে জনরোষ, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা আমাদের কলকাতা শহরে ঘটে গেল, তাতে আমরা কতটা হারালাম, আমরা কি হারালাম, কতটা ক্ষতিগ্রস্ত হলো আমাদের কিংবদন্তি তিলোত্তমা। স্বভাবতই এই প্রশ্নগুলো উঠছে আমাদের সাধারণ মানুষের মনে। আর আজকে সেই বিষয়টা নিয়ে আর একটু বিশ্লেষণ করব। আর আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক, যিনি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় তার নিরপেক্ষ মতামত আমাদের কাছে জানিয়ে থাকেন। আপনারা যার মতামত শুনতে পছন্দ করেন, ডক্টর কুণাল সরকার। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। তো যখন বয়স কম ছিল, এক সময় ছাত্র অবস্থায় বোধহয় 3-4 বছর কলকাতার মাঠে, এমনকি সেকেন্ড ডিভিশন খেলাও দেখতে, অল্প একটু খেলাধুলো নিজেরাও হয়তো করেছি। অর্থাৎ খেলাধুলোর সঙ্গে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েদের মতো, মানুষদের মতো আমাদেরও একটা ভালোবাসা, আমাদেরও একটা অত্যন্ত কাছের জায়গায়, একটা ভালো লাগার জায়গায় খেলাধুলো আছে। এখন কেন জানি না, ধরো প্রায় 50-60 বছরের ওপর হয়ে গেল, বাঙালির এই দুর্ভাগ্যের ছায়াটা আমাদের কপাল থেকে তো যাচ্ছে না। আমরা যেমন আমাদের কলকারখানা হারিয়েছি, জীবন জীবিকা হারিয়েছি, আমাদের উপার্জনের অনেকটাই হারিয়েছি, ঠিক তেমন আমরা এই যে মেসি কাণ্ডে ঢোকার আগে, আমি জানি না আপনারা কতজন এটা নিয়ে দেখেন, ভাবেন। যেটা বললাম, আমি স্পোর্টস জার্নালিস্ট নই, আমি বিরাট স্পোর্টস ক্রিটিক নই,
কিন্তু আমরা যারা এক সময় তখন বিশ্ব ফুটবল দেখতে পারতাম না, তখন আমাদের টেলিভিশনে এইসব জার্মান লিগ, ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ দেখা যেত না। আমরা তখন তো ছুটে গেছি, আমরা ইস্ট বেঙ্গল মাঠে খেলা দেখেছি, মোহনবাগান মাঠে খেলা দেখেছি, বেঙ্গল সন্তোষ ট্রফি জিতত ইস্ট বেঙ্গল, মোহনবাগান তার আইএফএ শিল্ড, রোভার্স কাপ, ডিউরান্ড কাপ, বর্দলোই ট্রফি, কলকাতায় নেহেরু কাপ খেলা হতো নিজেদের মতো করে, নিজেদের পরিসরে। আমরা মনে করতাম যে আমাদের এই দেশের এই অঞ্চলের মধ্যে আমাদের ফুটবলের শুধু ভালোবাসা, ভালো লাগা নয়, আমাদের ফুটবল যেন আমাদের এই আজকে এই দোদুল্যমান জাতীয় সম্মানের একটা অংশ ছিল। আমাদের বাঙালির সম্মানের, আমাদের গয়নার মধ্যে একটা চকচকে পাথর ছিল এই ফুটবল খেলাটা। এই ফুটবল খেলাটার মোটামুটি গত 2-4 বছর ধরে যা দেখছি, যে এই ফুটবল খেলাটা এখন তার প্রায় মুখাগ্নি আমরা করে দিয়েছি। এখন 2-4টে বাঙালির পরিবার মিলে, তাদের নাম এখন বলছি না, সেটা নিয়ে পরে অনুষ্ঠান করতে পারো, 2-4টে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাঙালি পরিবার নিজেদের মধ্যে একটা সংকীর্ণ দলাদলি পলিটিক্যাল এবং তার মধ্যে অজ্ঞানত না, জ্ঞানত রাজনৈতিক আশীর্বাদে তারা বাঙালির ফুটবলের মোটামুটি অন্ত্যেষ্টিক্রিয়া করে ছেড়ে দিয়েছে। সেই সুভাষ ভৌমিকের ফুটবল, চুনী গোস্বামীর ফুটবল, সুধীর কর্মকারের ফুটবল, পিকে ব্যানার্জির ফুটবল নেই আজকের দিনে, নাইমুদ্দিনের ফুটবল নেই আজকের দিনে। অর্থাৎ ফুটবলের মধ্যে, হ্যাঁ, কোথায় আজকে বোধহয় 162টা দেশ ফুটবল খেলে, তার মধ্যে আমরা বোধহয় 148 নম্বর। তাহলে প্রথম হলো যে আমরা প্রায় নিজ হাতে ওই সন্তান হত্যা করার মতো বাঙালির গ্রামে গঞ্জের নিম্নবিত্ত, আমাদের শহরে মফস্বলে গ্রামের পর গ্রামে যে ছেলেমেয়েরা একটা বল হাতে করে দাপিয়ে বেড়াতো, খেলে বেড়াতো, কলকাতার মাঠে এসে খেলার খানিকটা স্বপ্ন দেখতো, তো আমাদের সেটাকে ভালো লাগা বলো, সেটাকে নিজের স্কিল ডেভেলপমেন্ট বলো, হাজারো হাজারো ছেলে মেয়ে তার ভিত্তিতে কিছুটা করে খেত জীবনে। তো সেই ব্যাপারটাকে আমরা টুটি চিপে শেষ করে দিচ্ছি। কলকাতার গোটা তথাকথিত দুটো বড় ক্লাব এক সময় 3rd ক্লাস ফুটবল খেলতো, এখন 4th ক্লাস ফুটবল খেলে। তাদের ফুটবলগুলো কখনো নাইজেরিয়ান, কখনো 4th ক্লাস কিছু ইউরোপিয়ান লোকেদের নিয়ে আসে, এবং ওদের নিয়ে যেরকম ওই মেলায় গরু বাছুর বিক্রি হয়, ওই গরু বাছুর বিক্রি হওয়ার মতো সমস্ত ব্রোকারেজের ধান্দাবাজি হয়। তার মধ্যে নাকি ক্লাবও মার্জিন রাখে, তাদের ব্রোকাররাও এজেন্টরাও পয়সা রাখে, তাদের কোচের পক্ষে। এটা একটা বিশ্রী ঘটনা। এইটা গেল একটা ব্যাপার। আমাদের ফুটবলটাকে, কলকাতার ফুটবলটাকে, পশ্চিম বাংলার ফুটবলটাকে ওই ভ্রূণ হত্যা করার মতো আমরা একেবারে তার একেবারে মুখাগ্নি করে আমরা ছেড়ে দিলাম। এবং সেই কলকাতার মাঠে আমরা যে কাণ্ডটা দেখলাম, এটাকে তুমি কি বলবে? এটাকে তুমি বললাম না যে আমরা যেন আমাদের শহরের মুখটাকে আজকে ক্ষতবিক্ষত করলাম, আজকে বাঙালির অন্তরাত্মাকে আমরা বেত্রাঘাত করলাম। ওভারঅল আমি কলকাতাতে আসার আগে বলি, ধরো তুমি যদি মনে করো কলকাতা ঘটেনি, আমরা এই অপদার্থ বাঙালির দল আমরা এটা করিনি, ধরে নাও করিনি, এটা একটা স্বপ্ন, যদি নাও করে থাকো, এই মেসিকে তথাকথিত একটা জিনিস কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, অক্ষরে অক্ষরে ফুলে গেছে, যে এই যে গোট বা এই যে ছাগলের ট্যুরটা করা হয়েছে, এত বড় একটা দম্ভ, এত বড় একটা অশ্লীল ছাগলামি ভারতবর্ষের স্পোর্টিং ইভেন্টের ইতিহাসে হয়েছে কিনা সন্দেহ। আমরা একটা বিশ্ববরেণ্য ফুটবলারকে নিয়ে এলাম, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই মিলিয়ে কোথাও সেই ফুটবলারটা কি আমাদের 10টা, 20টা, 40টা, 50টা ইয়াং প্লেয়ারদের সঙ্গে বসবে, তাদের সঙ্গে তার একটা কোচিং, ফুটবল সম্বন্ধে একটা কথা, আধ ঘন্টা ফুটবল নিয়ে একটা সিম্পোজিয়াম। এরা যখন অল্প বয়সে ছিল, সেই আর্জেন্টিনার রোজারিও
সেই মফস্বলের আর্জেন্টিনার থেকে এই যে লিওনেল মেসি এসেছে, কি আর্জেন্টিনার আরো প্রত্যন্ত জায়গা থেকে ডিয়েগো ম্যারাডোনা উঠে এসেছিল, এই সমস্ত লোকেরা কি করে উঠলো একটা ফুটবল নিয়ে, খেলাধুলো নিয়ে, প্লেয়ারদের নিয়ে, তাও তাও মুখ রক্ষা করলো কোথায় কোথায় মুম্বাই না কোনো একটা ইভেন্টে সুনীল ছেত্রীকে নিয়ে গিয়ে একটা ছবি তুললো, আর বোধহয় একটা কোথায় একটা ইন্ডিয়ান টিমের জার্সি পরে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়েছে। এইরকম একটা অন্তঃসার শূন্য দিস হোল ইভেন্ট। এই ইভেন্টটায় কি হয়েছে, টাকা ছড়াছড়ি হয়েছে, মানুষের মধ্যে একটা ভালোবাসা, একটা উন্মাদনা, একটা ম্যাডনেস। এই 1.5 বছরও কাটেনি, আমরা সেই অবিস্মরণীয় ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখেছি, কাতার ওয়ার্ল্ড কাপে মেসির খেলা দেখেছি। এই যে মানুষের মধ্যে যে একটা ইমোশন, একটা ভালো লাগা, আমাদের ফুটবল কোথাও পাত্তা পায় না, আমরা একটা আর্জেন্টিনার ফুটবল নিয়ে আমরা ঘুরে বেড়াই। বাঙালি অনেক পাগলামো করে, বাঙালি আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আবার বাঙালি নাইট রাইডার্স কেও সাপোর্ট করে। একদিক দিয়ে ঠিক করে, কারণ আর্জেন্টিনায় যে কটা বাঙালি খেলে, নাইট রাইডার্সও সে কটা বাঙালি প্লেয়ার আছে। দুটোর দিকেই বাঙালি সমানভাবে ডিস্ট্রিবিউট, বাঙালির ওই নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, চেন্নাই সুপার কিংসে লোকাল প্লেয়ার না থাকলে ওরা কথা বলে, আর আমাদের কলকাতা নাইট রাইডার্সে আমার মনে হয় না যে আগামী 2 বছরও কোনো বাঙালি প্লেয়ার আসার সম্ভাবনা আছে। সেখানে আমাদের গুরুদেব টুরুদেব স্থানীয় লোকেরা, তারা একবার প্রেসিডেন্ট হচ্ছেন, ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, সেক্রেটারি হচ্ছেন। এখন বাঙালির যেরকম ফুটবলের মানে সাধ্য বছর বসে গেছে, ক্রিকেটেরও বোধহয় নিয়ম ভঙ্গের কাছাকাছি এগিয়ে এসে। পুরো ব্যাপারটা হচ্ছে একটা অশ্লীল, ইট ইজ অ্যান অবসিন এক্সিবিশন, যে কে কত টাকা পয়সা ছড়াতে পারছে, কে কত ভিআইপিদের তেল মারতে পারছে, কোথায় কোন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এসে ফুটবলে লাথি মারলো। আর পুরো ব্যাপারটার মধ্যে এই যে হতভাগা দেশ, এই হতভাগা দেশে যেখানে এখনো কোটি কোটি ছেলে মেয়ে ফুটবল ভালোবাসে, ফুটবল খেলতে চায়, পুরো ব্যাপারটার সঙ্গে এইরকম একটা অবসিন, সুপারফিশিয়াল, একটা অশ্লীল ইভেন্ট। এবং এই ইভেন্টের মধ্যে আমি জানি না, তোমরা সাংবাদিক হয়তো ভালো জানো, এই যে ইভেন্ট ম্যানেজার যে ছেলেটিকে এখন বোধহয় জেলের ঘানি টানছে, তাকে লকআপে পুড়ে দিয়েছে, এর পিছনেও আবার বড় বড় প্লেয়াররা আছে। তাহলে এই যে কদিন আগে তোমরা জানো তো যে আমরা সাট্টাবাজি করলে পুলিশ ধরে নিয়ে যায়, হ্যাঁ, ডিয়ার লটারিকে লোকে লোকে যা তা বলে। তো এইরকম একটা খোলা বাজারের থার্ড ক্লাস একটা অশ্লীল সাট্টাবাজি, ফুটবলটা এখানে একটা এক্সকিউজ। এখন এই টাইপের একটা ইভেন্ট যদি হতো, যেমন ধরো তোমার এই যে টেলর সুইফট যে গান, সব ছেলেমেয়েরা, তুমি একজন ফিল্ম স্টার, একজন সেলিব্রিটিকে এনে একরকম প্রোগ্রাম করতে পারতে। দিস ম্যান ওয়াজ আ স্পোর্টসম্যান। সো দ্য হোল থিং, যে এটাকে যে আমরা একটা স্পোর্টিং ইভেন্ট করছি, স্পোর্টসম্যানকে নিয়ে এসেছি। আজকে আমরা পৃথিবীর মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে, যে দেশের একটা সাইন্টিফিক পরিচিতি আছে, আমরা মোটামুটি একটা জায়গায় আজকে আমাদের মধ্যে একটা সাইন্টিফিক পরিচিতি আছে, আমরা অর্থনীতিতেও কিছু কাজ করতে পারছি, পৃথিবীর 5 নম্বর দেশ বলে আমরা নিজেকে আত্মপ্রকাশ করছি। যে সময়টাতে এই ট্যুরগুলো হচ্ছিল, এই অপকীর্তিগুলো হচ্ছিল, আমি কিছু বিদেশি কাগজপত্র বা বিদেশি বলেই যে মাথায় তুলে নাচতে হবে তা নয়। তারা তো আমাদের দিকে মুচকে মুচকে হাসছে। এটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে এই পুরো একটা টাকা পয়সার খোলামকুচি চড়ানো। পলিটিশিয়ানরা এসে নিজের মাতব্বরি করবে, নিজেদের এক দিকে সেই মহিষাসুর দ্বীপে পড়বে, কে 1 কোটি টাকা দিয়ে হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করেছে বলে সেই হাট জল দিয়ে ধোবে না আগামী 1 মাস ধরে, কে কোন সাংবাদিক তার পাশে তুলে ছবি তুলবে, সেটাকেই সে 14 বার করে ফেসবুকে পোস্ট করবে। ইট ইজ an obscene exhibition of narcissism, যে জিনিসটাকে আমরা আজকে ভ্যালিডেট করলাম। তাহলে প্রথম কথা হচ্ছে যে এই রকমের একটা ইভেন্ট, এবং এই ইভেন্ট যারা অর্গানাইজ করেছেন, আপনাদের বুদ্ধিশুদ্ধি এবং আপনাদের অন্তরাত্মার প্রতি আমার সহানুভূতি রয়েছে। এবং এই ইভেন্টের পিছনে যদি তথাকথিত কোনো ক্রীড়া ব্যক্তিত্ব থেকে থাকেন,
তাহলে মার্জনা করবেন। আপনারা ভবিষ্যতে দুবার ভেবে নেবেন যে আপনারা এই রকম ইভেন্ট না করে গভর্নমেন্টের থেকে, পুলিশের থেকে পারমিশন নিয়ে আপনারা ওপেনলি সাট্টাবাজি করুন। আপনারা ওপেনলি এই বড়বাজার, ধর্মতলা, এটা ওঠায় বসে ওপেনলি যা হয় আমি জানিও না, যেভাবে হয় আপনারা কালোবাজারি, 2 নম্বরি, সাট্টাবাজি এগুলো করুন। সাধারণ মানুষ কতটা গরিব সমস্ত কটা ফুটবলারের চোখের সামনে দিয়ে আপনি প্রমাণ করে দেবেন তোমার ফুটবল খেলাটা হচ্ছে ভিখিরির খেলা, ওটা ফালতু। মেসিকে এনে আমি খালি কোটিপতিদের সঙ্গে কোটি টাকায় হ্যান্ডশেক করাবো, অভিনেত্রীদের সঙ্গে ছবি তুলবো, মন্ত্রীরা একেবারে তার পাশে তার বগলের তলায় হাত ঝুঁকিয়ে ছবি তুলবেন, এটাই দরকার। খেলাধুলোটা আমাদের পাবলিক লাইফে যে কতটা আনইম্পর্টেন্ট এবং কতটা তুচ্ছতাচ্ছিল্যের ব্যাপার, এই তথাকথিত ছাগলের ট্যুর বা গোট ট্যুর এটাকেই আমাদের জীবনে প্রমাণ করে। ওভারঅল যদি কলকাতা মোটামুটি একটা ইভেন্ট হিসেবে কেটেও যেত, এই রকম একটা বুদ্ধিশুদ্ধিহীন, অন্তঃসার শূন্য, থার্ড ক্লাস একটা ক্রুড এক্সিবিশন অফ জাস্ট ভিআইপিজম অ্যান্ড মানি, মানে সত্যি কথা বলতে পৃথিবীর লোক আমাদেরকে, আমি অন্যভাবে নিও না, ওই যে আমরা কথায় কথায় বলি না যে খালি অশ্লীল গান করে, অঙ্গভঙ্গি করে, ভোজপুরি সিনেমা হচ্ছে, কিছু থার্ড ক্লাস ওই অর্ধনগ্ন অবস্থায় আইটেম নাম্বার নাচছে। আমরা ভারতবাসীরা সারা পৃথিবীর সামনে কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই মিলিয়ে সারা পৃথিবীর সামনে একটা অর্ধনগ্ন আইটেম নাম্বার নাচলাম। বাকিরা ছিল অর্ধনগ্ন, কলকাতা হয়ে গেল একেবারেই নগ্ন। কলকাতা আবার তার মধ্যে পুরো উলঙ্গ অবস্থা কেন হয়ে গেল, আমরা ওইটুকুও অর্গানাইজ করতে পারলাম। এখন কি ইভেন্ট ছিল, কি তার প্ল্যানিং ছিল, ওই মাঠের মধ্যে 15:30 বোধহয়, তোমরা এখন কেউ বলছে মেসিকে পুরো পয়সা দেয়নি, সে বলেছে 1 ঘন্টা না থেকে 30 মিনিট থাকবো, সেই 30 মিনিটের মধ্যে হায়াটের মধ্যে সমস্ত অভিনেতা অভিনেত্রী এরা সেরা ঢুকে তার 1 ঘন্টা, তা ওখানে 15-20 মিনিট সময় নিয়েছে, এখানে এসে দেখেছে মাঠ খালি, কি সব দেখেছে। এই যে ইভেন্টটা এলো, একটা লোককে নিয়ে মাঠে ঢুকলে কি করবে? সে হাত নাড়বে, সে ঘুরে বেড়াবে, সে 2টো বলে লাথি মারবে, কার সঙ্গে দেখবে, সেই রকম নিশ্চয়ই চিন্তা ভাবনা ছিল। তাহলে চিন্তা ভাবনাগুলো ধুয়ে গেল কিসে? চিন্তা ভাবনা ঢুকে যে পলিটিক্যাল মাতব্বরিতে পুরো ব্যাপারটা ধুয়ে গেল। আর কলকাতার এখন কি হচ্ছে, লোকে খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতার ইতিহাস বার করছে। 1967 একবার আমরা ভুগেছি, সেই ওয়েস্ট ইন্ডিজের খেলা ইডেন গার্ডেন্সে 1968-এ সে চরমতম, মানে একটা অশ্লীলতা হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। তারপর থেকে সে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটাই শ্মশানের মতো পড়ে আছে। তারপরে তো জিনিসটা সে 1980-তে 12টা ফুটবল প্ল্যানকে ইডেন গার্ডেনে চেপটে মেরে ফেলা হলো। তারপর আদিক্ষেতা করে বললো ওটা নাকি ফুটবল লাভার্স ডে। 12টা লোক মরে যাওয়া যদি ফুটবল লাভার্স ডে হয়, ভগবান তাদের বুদ্ধি শুদ্ধিকে আশীর্বাদ করুন। 1980-তে এর মধ্যে মধ্যে হয়তো আরো আছে। এবং 80-র পর থেকে আমরা সেই বিশ্রী ঘটনা দেখলাম, সেই জয়াসুরিয়ার টিম যখন আমাদের আজহারউদ্দিনকে কান ধরে ইডেন গার্ডেন্সে হারাচ্ছে, সে লক্ষ লক্ষ জলের বোতল এসে পড়লো। তখন আমরা বললাম কি, তারও মধ্যে ছিল ওখানে জগমোহন ডালমিয়ার পুলিশের মাতব্বরি। তারপরে বসে বলল এই জলের বোতল বন্ধ করে দিল, অমুক করে দিল, তমুক করে দিল, খেলাটা পণ্ড হয়ে গেছিল। তখন আমাদের পুলিশ এবং সবাই নড়ে চড়ে বলল আমরা এবার ক্রাউড ম্যানেজমেন্টে পাকাপোক্ত হয়েছি। ওই বছর কাটতে না, কয়েক বছর কাটতে না কাটতেই, একটা বছর কাটতে না কাটতেই আবার 99-এ সেই পাকিস্তানের সঙ্গে, সেখানে অতটা পুলিশের দোষ ছিল না। কেন ছিল না? কারণ ওটা ওই তেন্ডুলকার সোহেব আক্তার আটকে ছিল, মব ফিউরি। তাহলে তুমি যদি আমরা যদি ভাবতে বসি যে আমরা 60 বছরের মধ্যে যে প্রতি 8.5 বছর পর পর আমরা একটার পর একটা লজ্জাস্কর ক্রাউড প্যান্ডিমোনিয়াম, আমরা আগে সোশ্যাল মিডিয়া ছিল না, টেলিভিশনে সে টিং করে নিউজ রিল দেখাতো। 90s-এ তুমি পার পাবে না।
এবং এই প্রবলেমের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্গেল আছে। কেউ টাকা টিকিট জালি করে লোক ঢুকিয়ে দিত, কেউ 60,000 ক্যাপাসিটিতে 80,000 লোক ঢুকিয়ে দিত, সেই সময় এগুলো হতো। কম একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা অ্যাডমিনিস্ট্রেট করছেন, অর্গানাইজেশন অ্যাঙ্গেল। সেকেন্ড হচ্ছে প্রতি 8-9টা দুর্ঘটনার মধ্যে যেটা কমন, সেই 67 ইডেন গার্ডেন্সের থেকে 2026-এ যুব ভারতীতে কমন ফ্যাক্টর হচ্ছে পলিটিক্যাল বাদরামগুলো, একেবারে কমন ফ্যাক্টর। আমরা নিজেরা, আমি বোধহয় 11 বছর ধরে ইডেন গার্ডেন্সে প্রত্যেকটা টেস্ট ম্যাচ দেখেছি, কেউ ধোয়া তুলসী পাতা না। সিদ্ধার্থ রায় সেই ধুতি পরে ঘুরে বেড়াতো মাঠের মধ্যে, তখনকার দিনে যেটুকু তারা করতে পারতো। কখন সিদ্ধার্থ রায় করছে, কখন যতীন চক্রবর্তী করছে, কখন সুভাষ চক্রবর্তী করছে, সেগুলো এখন কারো কাছে হয়তো ক্যাপচার নেই। সেই জিনিসগুলোই ধাপে ধাপে বাড়তে বাড়তে, কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়তে বাড়তে এখন এমন একটা ক্যান্সারাস ছবি নিয়েছে, কারো কোনো সীমাবোধ নেই। একটা মিনিস্টার নিজে গিয়ে মেসির পাশে দাঁড়াতে পারে, সে তার বাড়ির আত্মীয় স্বজন, ঠাকুর চাকর, অমুক তমুক পারিষদ দল নিয়ে যাচ্ছে, আটার অ্যাবসলিউট কেওস। তাহলে দের ইজ ওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ এলিমেন্ট। সেকেন্ড হচ্ছে কমন ফ্যাক্টর রানিং থ্রু এভরি ডিজাস্টার হচ্ছে কন্ট্রিবিউশন অফ পলিটিক্স। আর থার্ড হচ্ছে যে ওই সম্ভবামী যুগে যুগের মতো পুলিশের যারা শীর্ষকর্তারা পাল্টে যাচ্ছেন, কিন্তু পুলিশের বদভ্যাসটা পাল্টাচ্ছে না। আর আমরাও সমানভাবে এতে দোষী। কেন? কারণ আমরা এক একজন ইন্টেলিজেন্ট এবং ব্রিলিয়েন্ট পুলিশ অফিসার এবং পুলিশ ফোর্সকে নিজেদের খানসামার মতো করে আমরা ব্যবহার করছি। রাজ্যের 75% লোকের হয়তো মাসের 20,000 টাকার মধ্যে আয় করে, সেইখানে আমরা 22,000, 23,000, 24,000 টাকার টিকিট কেটেছে, ব্ল্যাকে টিকিট কেটেছে। সুতরাং তার যে আর্থিক ইম্প্যাক্ট, হ্যাঁ, যে লোকে একেবারে মানে কি, সে লোকে যে কোনো জায়গায়, সেটা কনজিউমার ইন্ডাস্ট্রি হোক, হেলথ কেয়ারে হোক, লোকে কে কত টাকা দিচ্ছে, এখন টাকা পয়সা নিয়ে লোকে একেবারে। রাজ্য সরকার কি নিজে জানেন না যে আমার একটা অ্যাভারেজ মানুষের আয় কত? এখন তুমি একটা 5 তারা হোটেলে কোনো একটা এক্সক্লুসিভ ইভেন্ট করছো, 100টা লোক থাকবে, তুমি 1,00,000 টাকা করে টিকিট বিক্রি করছো, দ্যাট ইজ এ সেপারেট থিং। তুমি হাজারো হাজারো ছেলে মেয়েদের নিয়ে আসছো, আজকে লিওনেল মেসিকে দেখতে কে আসবে? খালি খালি কিছু একেবারে যারা লাখপতিদের ছেলে মেয়েরা আসবে, তারা তো না। তো ওই টিকিটে অনুমোদন দিয়েছে কারা? আমাদের রাজ্যের ক্রীড়া দপ্তর। তো ভাই, আপনারা রাজ্যের মন্ত্রী হয়ে যদি না জানেন যে আমাদের রাজ্যের মাথা পিছু ইনকাম কত, অন্তত পরের টিকিট গুলোকে রাজ্যের অ্যাভারেজ মাথা পিছু আয়ের থেকে 5 টাকা কমে রাখবে, অন্তত 5 টাকা কমে রাখবে। তাহলে অন্তত এইটুকু বুঝে আমরা সান্ত্বনা পাবো যে নিজের রাজ্যের সম্বন্ধে নিজেরা কিছুটা জানেন। আর লজ্জার ঘটনাটা বেশি বাড়িয়ে লাভ নেই। আর যেটা আরো দুঃখ, এটা কোনো নেগেটিভিজমের থেকে বলছি না, আমার মনে হয় না কেউ 2 টাকাও কোনো টিকিটে ফেরত পাবে বলে। কারণ এই যে ঘটনাটা, and once again, people like Rajiv Kumar, one of the most intelligent people, আপনি এত ইন্টেলিজেন্ট, আপনি এতদিন ধরে সার্ভিস করছেন, আপনাকে হাত জোর করি, আপনি প্রেস কনফারেন্সে মাইক ধরে যে বলে গেলেন টাকাটা ফেরত দেওয়া হবে, আপনি হয়তো ভালো মনে করে বলেছেন, ক্রাউডের মাথা ঠান্ডা করার জন্য বলেছেন, কিন্তু আপনি নিজেও ভালো করে জানেন যে ওই কথাটা বলার কোনো ম্যান্ডেট আপনার নেই, এবং ইউ ডু নট হ্যাভ দ্য পাওয়ার টু ডু সো। এবং যে ছেলেটা সে কোথার থেকে ঘুটি বাটি বেচে লোন নিয়ে 12,000 টাকার টিকিট কেটেছে, তার সে 12 টাকাও ফেরত পাবে কিনা সন্দেহ আছে। নট পসিবল। এখন এর মধ্যে কি পলিটিক্যাল চক্রান্ত কি হয়েছে, কে জড়িত, ওসবের মধ্যে আমরা নেই। উই আর অর্ডিনারি সিটিজেন্স। আমরাও একসময় খেলাধুলোকে প্রচন্ড ভালোবেসেছি, যেটুকু পারি খেলেছি। এই ইভেন্টটা একটা অশ্লীল এক্সিবিশন অফ ভিআইপিজম অ্যান্ড ওয়েলথ। এবং ভবিষ্যতে যদি আমাদের গভর্নমেন্ট এই সাট্টাবাজিগুলোকে এবং এই অশ্লীল কাণ্ড কারখানাগুলোকে আপনি প্রশ্রয় দিতে চান, আপনি অনায়াসে যুব ভারতী ক্রীড়াঙ্গনে 80,000 সাট্টাবাজকে বসিয়ে ওখানেও জুয়ার আসর বসান। সাধারণ লোক যারা চায় না, তাদের এর মধ্যে করবেন না।
আর এই ইভেন্টটাকে যাই বলুন, এই ইভেন্টের সঙ্গে ফুটবলের নামটা জুড়ে দেওয়াটা একেবারে একটা, ইট ইজ অ্যান ইনসাল্ট টু এনি স্পোর্টিং হিস্ট্রি। এই যে ইভেন্টটা হয়ে গেল, এইটা ভারতবর্ষের একটা মূল্যবোধ, ভারতবর্ষের একটা সম্মান সারা পৃথিবীতে অনেক নিচে নামিয়ে এনেছে। এবং একটা বিষয় অন্তত আমি খুশি হয়েছি, সেটা হয়েছে দুর্যোগের মধ্যে দিয়েও হলেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হয়নি, আর দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়নি। বাঘের সঙ্গে দেখা হয়েছে, সাপের সঙ্গে দেখা হয়েছে, সবের সাথে দেখা হয়েছে, কিন্তু এটাতে সম্মান রক্ষা হয় না। বাট প্রবাবলি দিস ইজ সিম্বলিক। লজ্জার কথা, এই আইডিয়াটা লজ্জা। এর এই ইভেন্টের প্রতিটা ফান্ডামেন্টাল অফ দিস ইভেন্ট ইজ রং। এবং এই রকম একটা ইমমরাল, একটা টোটালি লোভের ব্যবসার উপর ভিত্তি করে ফুটবলকে একটা অছিলা হিসেবে সামনে রেখে এই যে টোটাল ব্যাপারটা হয়ে গেল, এই কলকাতার থেকে কি দিল্লি মুম্বাই অব্দি টোটাল ব্যাপারটা হচ্ছে একটা থিয়েটার অফ আ থার্ড ক্লাস পার্টস। আর তার মধ্যে কলকাতাটা আরো সর্বশ্রেষ্ঠ, কারণ ফুটবলের সঙ্গে সঙ্গে আমরা সেই বাঙালি প্রতি 8 বছর অন্তর অন্তর যে স্টেডিয়ামে প্যান্ডিমোনিয়াম করে, এটা বাঙালির খেলা, আমরা আরেকবার এই খেলাটা খেলে দেখালাম। নমস্কার।